আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত প্রথম অধ্যায় এর দ্বিতীয় পর্বের ক্লাসটি নিব। তো দেখো, মূলদ ও মূলদ সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়ের গতদিন যে বর্গ সংখ্যার ধর্ম এর যে উপরের অংশটুকু রয়েছে সেই অংশের ক্লাস বা ভিডিও দিয়েছিলাম। দেখো, দ্বিতীয় পর্বের শুরুতে কি বলা আছে যে বর্গ সংখ্যার ধর্ম। কি বলা আছে? বর্গ সংখ্যার ধর্ম। তো দেখো, এখানে একটি সারণী দেওয়া আছে। প্রথমে হচ্ছে যে এই একটি সারণী দেওয়া আছে। এখানে কি বলা আছে? নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেয়া আছে, খালি ঘরগুলো পূরণ করো। তো এখানে হচ্ছে যে কিছু সংখ্যা দেয়া আছে, এগুলোর বর্গ সংখ্যা দেয়া আছে, আর কিছু খালি ঘর দেয়া আছে। এগুলোর কি করতে হবে? এগুলোর হচ্ছে যে বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে কত আছে? প্রথম যে সংখ্যাটি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে যে 1। তো 1 এর বর্গ কত হবে? 1 এর বর্গ করতে হলে বর্গ কিভাবে করতে হয়? যে সংখ্যা থাকে তার স্কোয়ার করতে হয়। যেমন ধরো 1 এর কি করতে হবে? 1 এর হচ্ছে যে স্কোয়ার করতে হয়। তো এই স্কোয়ার মানে কি? এই স্কোয়ার মানে হচ্ছে যে এই যে মাত্রা 2 বা ঘাত 2 রয়েছে, এই ঘাত এই যে মূল সংখ্যা বা ভিত্তি রয়েছে, একে 2 বার গুণ করতে হয়। তো 1 কে 1 এইভাবে কয়বার গুণ করতে হবে? এভাবে হচ্ছে 2 বার গুণ করতে হবে। তো 1 কে 1 দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা কত হবে? 1 এর বর্গ হচ্ছে যে 1ই হবে। তো দেখো, তার পরবর্তী সংখ্যা কত রয়েছে? তার পরবর্তী সংখ্যা হচ্ছে যে এখানে কত রয়েছে? এখানে হচ্ছে যে 2 রয়েছে। তো 2 এর বর্গ কত হবে? 2 এর বর্গ হচ্ছে যে 2 কে স্কোয়ার করতে হবে। তো 2 কে স্কোয়ার করলাম। তো 2 কে স্কোয়ার মানে কি? 2 হচ্ছে কয়বার গুণ? 2 বার গুণ। তো 2 দুগুণে কত দাঁড়ায়? 2 দুগুণে হচ্ছে 4। তো দেখো, 2 এর বর্গ কত দাঁড়ায়? 2 এর বর্গ হচ্ছে 4। তারপরে রয়েছে কত? 3। তো 3 এর বর্গ কত হবে? 3 কে কত? 3 কে হচ্ছে যে স্কোয়ার করতে হবে। তো 3 গুণ কত? 3। 3 গুণ 3। তো 3 কে 3 দ্বারা গুণ দিলে কত দাঁড়ায়? 3 কে 3 দ্বারা গুণ দিলে হচ্ছে যে 9 হয়। তো দেখো, এখানে কত হবে? 3 এর বর্গ হচ্ছে 9। তারপরে রয়েছে কত? 4। তো 4 এর কি নির্ণয় করতে হবে? 4 এর হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। তো 4 এর বর্গ নির্ণয় করতে হলে 4 কে স্কোয়ার করতে হবে। তো লিখলাম 4 স্কোয়ার। তো স্কোয়ার মানে হচ্ছে যে 2 বার গুণ। ভিত্তি সংখ্যাটিকে কয়বার গুণ? ভিত্তি সংখ্যাটিকে হচ্ছে 2 বার গুণ। তো 4 গুণ 4। তো 4 4 এ গুণ করলে কত হয়? গুণ করলে হচ্ছে যে 16 হয়। তো এই যে শূন্যস্থান বা খালি ঘরটি রয়েছে, এখানে কত হবে? এখানে হচ্ছে যে 16 হবে। তারপরে দেখো কত রয়েছে? তারপরে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেখানে হচ্ছে যে 5 রয়েছে। তো 5 এর বর্গ করতে হবে কিভাবে? 5 এর বর্গ করতে হবে হচ্ছে যে 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার লিখতে হবে। তো 5 স্কোয়ার লিখলাম। স্কোয়ার মানে হচ্ছে যে ভিত্তি সংখ্যাকে 2 বার গুণ। তো দিলাম 2 বার গুণ। 5 5 এ কত দাঁড়ায়? 5 5 এ হচ্ছে যে 25 দাঁড়ায়। তো এই যে 5 এর বর্গ সেখানে কত হবে? সেখানে হচ্ছে যে 25 হবে। তো দেখো, তার পরবর্তী সংখ্যা কত আছে? তার পরবর্তী সংখ্যা হচ্ছে যে 6 রয়েছে। তো 6 এর বর্গ কত হবে? 6 গুণ 6। 6 গুণ 6 কত দাঁড়ায়? হচ্ছে যে 36। তো তার পরবর্তী সংখ্যা কত? 7। 7 এর বর্গ কত হবে? 7 এর বর্গ হচ্ছে 7 কে 7 দ্বারা গুণ। তো 7 কে 7 দ্বারা গুণ দিলে কত দাঁড়ায়? হচ্ছে যে 49। কত দাঁড়ায়? 49। তো এই শূন্যস্থানে কত বসবে? এই শূন্যস্থানে হচ্ছে যে 49 বসবে। তার পরবর্তী সংখ্যা কত রয়েছে? 8। তো 8 এর বর্গ কিভাবে করতে হয়? 8 কে 8 দ্বারা গুণ করতে হয়। তো 8 কে 8 দ্বারা গুণ দিলে হচ্ছে কত? 64। তো দেখো, এখানে হচ্ছে যে 64 লিখাই রয়েছে। তার পরবর্তী সংখ্যা হচ্ছে 9। 9 এর বর্গ কত হবে? 9 কে স্কোয়ার করতে হবে। তো লিখলাম 9 স্কোয়ার। 9 গুণ কত হবে? 9 গুণ 9। তো 9 9 কে 9 দ্বারা গুণ দিলে কত দাঁড়ায়? 9 কে 9 দ্বারা গুণ দিলে হচ্ছে যে 81। তো 9 এর বর্গ কত? 81। 10 এর বর্গ কত? 10 কে স্কোয়ার করতে হবে। তো লিখলাম স্কোয়ার। 10 গুণ কত? 10। 10 10 এ কত দাঁড়ায়? 10 10 এ হচ্ছে 100। তো এই খালি ঘরে কত বসবে? 10 এর বর্গ সংখ্যার খালি ঘরে হচ্ছে যে এখানে বসবে 100। এখানে কত লিখতে হবে? এখানে হচ্ছে 100 লিখতে হবে। তো দেখো, তার পরবর্তী সংখ্যা রয়েছে 11। 11 কে 11 দ্বারা গুণ করলে কত দাঁড়ায়? 121। তো তারপরে 12 কে কত দ্বারা গুণ দিতে হবে? 12 কে হচ্ছে যে 12 এর বর্গ নির্ণয় করতে হলে 12 দ্বারাই গুণ দিতে হবে। তো 12 কে 12 দ্বারা গুণ দিলে কত? 12 কে 12 দ্বারা গুণ দিলে হচ্ছে যে 144 বের হয়। তো এখানে লিখতে হবে কত? এখানে লিখতে হবে যে 12 এর বর্গ কত? 144। তো এই খালি ঘর বা শূন্যস্থানে কত লিখতে হবে? এখানে লিখতে হবে হচ্ছে 144। তো তার পরবর্তী সংখ্যা কত? 13। 13 এর বর্গ কিভাবে করা হয়েছে? 13 কে 13 দ্বারা গুণ। তারপরে 14। 14 এর বর্গ হচ্ছে যে 14 কে 14 দ্বারা গুণ। তো দেখো, তারপরে কত রয়েছে? তারপরে হচ্ছে যে 15। তো 15 এর বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে? 15 কে 15 দ্বারা গুণ দিতে হবে। তো 15 কে কত দ্বারা গুণ দিতে হবে? 15 কে হচ্ছে 15 দ্বারা গুণ দিতে হবে। 15 কে
15 দ্বারা গুণ দিলে কত দ্বারা? 15কে 15 দ্বারা গুণ দিলে হচ্ছে খুব সম্ভবত 225 হবে। তো এখানে কত লিখতে হবে? এখানে হচ্ছে যে শূন্যস্থানে 225 লিখতে হবে। তার পরবর্তীতে দেখো 16 এর বর্গ, 16কে স্কোয়ার করা হয়েছে বা 16 গুণ 16 এভাবে লিখা হয়েছে, 17 গুণ 17, তারপরে 18 গুণ 18, 19 গুণ 19 এভাবে কি নির্ণয় করা হয়েছে? বর্গ। তারপরে রয়েছে কত? 20। তো 20 এর বর্গ কিভাবে করতে হবে? 20কে 20 দ্বারা গুণ দিতে হবে। 20কে 20 দ্বারা গুণ দিলে কত দ্বারা? 20কে 20 দ্বারা গুণ দিলে হচ্ছে যে 400 হয়। 20কে 20 দ্বারা গুণ দিলে কত দাঁড়ায়? 20কে 20 দ্বারা গুণ দিলে হচ্ছে 400। তো 20 এর বর্গ সংখ্যা কত হবে? 20 এর বর্গ হবে 400। তো এইভাবে হচ্ছে যে এই শূন্যস্থানটি তোমাকে বা খালি যে ঘরগুলো দিয়ে আছে সেই ছকের খালি ঘরগুলো এভাবে বর্গ সংখ্যা নির্ণয়ের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, পূরণ করতে হবে। তার পরবর্তীতে দেখো কি রয়েছে, তারপরে এখানে রয়েছে হচ্ছে যে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। তো দেখো সারণীভুক্ত যে গড়গুলো রয়েছে এই হচ্ছে তোমাদের সারণী। এখানে কি বলা আছে? সারণীভুক্ত গড়গুলোর কি বলা হয়েছে? যে একক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। তো দেখো তারপরে কি বলা আছে? তারপরে হচ্ছে যে লক্ষ্য করি যে এ সংখ্যাগুলোর স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। তো দেখো আগে একটু ক্লিয়ার করে নিই বা মুছে পরিষ্কার করে নিই। তো এখানে কি বলা আছে? এখানে হচ্ছে যে দেখো এখানে কি বলা আছে? এক হচ্ছে তো এমনিতেই একক সংখ্যা, তো তার কোনো বর্গ সংখ্যার একক স্থানে বর্গ সংখ্যাগুলো বলা হয়েছে। তো দেখো এখানে বর্গ সংখ্যার একক স্থানে একই রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে কত? এখানে 4, এখানে কত? 9, তারপরে এখানে কত বের হয়েছিল? 4কে 16। তো এখানে একক স্থানে কত আছে? একক স্থানে হচ্ছে যে 6 আছে। তো তারপরে কত? এখানে 25-এর একক স্থানে হচ্ছে যে 5 এবং দশক স্থানে 2 রয়েছে। তো এখানে কি বলা আছে? কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। তো দেখো এখানে একক সংখ্যার স্থানে কত? 2 আছে কি? নাই। এগুলোর এই সারির হচ্ছে এই কলামের হচ্ছে একটিরও একক স্থানে কি নেই? একটিরও একক স্থানে এই যে 2, 3, 7 বা 8 সংখ্যাটি নেই। তো তার পরবর্তীতে যে সারিটি রয়েছে এখানে দেখো যে 7-এর বর্গ কত বের হয়েছিল? 7-এর বর্গ হচ্ছে যে 49। তো এখানে কি রয়েছে? এখানে কি 8 রয়েছে? একক স্থানে নেই। 10-এর কত হবে? 10-এর হবে হচ্ছে যে বর্গ হবে কত? 100। 10-এর একক সংখ্যা কত? 0। 81-এর একক সংখ্যা কত? 1। 64-এর একক সংখ্যা কত? 4। 49-এর একক সংখ্যা 9। 37-এর একক সংখ্যা হচ্ছে 6। কোনো স্থানেই 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। তারপরে দেখো এখানেও যে 12-এর বর্গ কত? 144। 12-এর বর্গ হচ্ছে 144, এখানেও কি নেই? 121 এর একক স্থানে কত রয়েছে? 1 রয়েছে। 144-এর একক স্থানে 4, 169-এর একক স্থানে 9, 196-এর একক স্থানে কত? 6। তো 15-এর বর্গ সংখ্যা কত? 15-এর বর্গ সংখ্যা হচ্ছে 225। এখানে একক স্থানে কি আছে? 2, 3, 7 বা 8 নেই। তো তার পরবর্তীতে দেখো 16-এর ক্ষেত্রেও কি নেই? 16-এর বর্গ সংখ্যা হচ্ছে 256। এখানেও একক সংখ্যা যে 4টি অঙ্কের কথা বলা হয়েছে একটিও নেই। 289-এর একক স্থানীয় মান বা একক সংখ্যা কত? 9। 324-এর একক সংখ্যা 4। 361-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। আর 20-এর যে বর্গ সংখ্যা সেখানে হবে কত? 400। 400-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তো দেখো প্রত্যেকটি সংখ্যারই কি নেই? 2, 3, 7 বা 8 নেই। চলো তৃতীয় পৃষ্ঠায় যাই, যে তোমাদের তৃতীয় পৃষ্ঠায় কি রয়েছে। এখন যদি আমি নিচের দিকে যাই, যে নিচের দিকে তৃতীয় পৃষ্ঠা রয়েছে, তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে কয়টি ছক রয়েছে? দুটি ছক রয়েছে তৃতীয় পৃষ্ঠায়। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে এবার সারণী থেকে একক স্থানে 1 আছে এমন বর্গ সংখ্যা নিই। তো একক স্থানে 1 আছে এমন বর্গ সংখ্যাগুলো কত কত হতে পারে? দেখো এখানে ছকে হচ্ছে যে প্রথমে দেওয়া আছে 1, তো একক স্থানে 1ই রয়েছে এখানে। তারপরে দেখো 81 আছে একটি বর্গ সংখ্যা। এখানে একক স্থানে কত রয়েছে? এখানে একক স্থানে হচ্ছে যে 1 রয়েছে। তারপরে দেখো বর্গ সংখ্যা কত আছে? 121 আছে। তো এখানেও একক স্থানে কত আছে? 1 আছে। তারপরে দেখো যে বর্গ সংখ্যা কত দেওয়া আছে? 361। 361-এরও একক স্থানে কত আছে? হচ্ছে যে 1 আছে। এখন কি বলা আছে? এখানে যে সংখ্যাগুলো এই হচ্ছে যে সংখ্যা, আর এগুলো হচ্ছে এই সংখ্যার বর্গ সংখ্যা প্রত্যেকটির। 1-এর বর্গ 1, 9-এর বর্গ 81, 11-এর বর্গ 121, 19-এর বর্গ হচ্ছে 361। তারপরে দেখো এখানে সাইডে কি বলা আছে, পাশে কি বলা আছে? পাশে হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে
কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে যে 1 হবে। কত হবে? 1 হবে। তো দেখো কিভাবে 1 হয়। এখানে হচ্ছে যে একটি সংখ্যা, এর বর্গ সংখ্যা কত নির্ণয় করা হয়েছে? হচ্ছে যে 1 হয়েছে। তো দেখো 9 এর বর্গ কত? 9 এর বর্গ হচ্ছে যে 81। 81 এর বর্গ এর শেষে কত আসে? 81 এর যে একক স্থানীয় মানে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে যে 1। তারপরে দেখো 11 এর একক স্থান যে বর্গ সংখ্যা রয়েছে তার একক স্থানে কত রয়েছে? 1 রয়েছে। আবার 19 এর বর্গ সংখ্যা এর একক স্থানে কত রয়েছে? একক স্থানে হচ্ছে যে 1 রয়েছে। এখানে দেখো 1 এবং 9 যদি থাকে, 1 এবং 9 এর 1 বা 9 একক স্থানীয় অঙ্ক হয়, তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? হচ্ছে যে 1 হবে। তারপরে দেখো কত রয়েছে, তারপরে আরো একটি ছক দেওয়া আছে কিভাবে। তো এখানে কি বলা আছে? এখানে হচ্ছে যে কিছু সংখ্যা দেওয়া আছে, তার পাশে এই পাশে হচ্ছে যে এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যা দেওয়া আছে। তো যেমন ধরো এখানে আছে 3, 3 এর বর্গ কত? 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, 7 এর বর্গ সংখ্যা কত? 49, 13 এর বর্গ সংখ্যা কত? 169। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে দেখো বক্সে কি বলা আছে, কোনো একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে? এর বর্গ সংখ্যার একক স্থানে হচ্ছে যে কত হবে? 9 হবে। এর বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে। যেমন ধরো এখানে প্রথমে রয়েছে কত, যে বর্গ সংখ্যাগুলো রয়েছে, প্রথমে হচ্ছে যে রয়েছে 9, তারপরে রয়েছে কত? তারপরে রয়েছে হচ্ছে যে 49। কত রয়েছে? 49। তারপরে কত রয়েছে? তারপরে হচ্ছে যে 169। কত রয়েছে? 169। এখানে দেখো প্রত্যেকবারই কিন্তু এই হচ্ছে একক স্থানের অঙ্ক। একক স্থানে কত রয়েছে? 1। আবার 49-এর যদি যাও তাহলে দেখো এখানে ও একক স্থানে কত রয়েছে? একক স্থানে 9 রয়েছে। 169-এর ক্ষেত্রে একক স্থানে কত রয়েছে? 9 রয়েছে। তো দেখো যদি এই ধরনের সংখ্যা হয় যে 3, 7, 13 বা একক স্থানীয় অঙ্ক 3, 7 এরকম হয়, তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? সব সময় 9 হবে। তারপরে দেখো আরো একটি ছক রয়েছে, এই ছকে কি বলা আছে? এই ছকে হচ্ছে যে আগের মতোই কিছু সংখ্যা দেওয়া আছে। এই হচ্ছে কিছু সংখ্যা এবং এই হচ্ছে তাদের বর্গ সংখ্যা। এখানে কি বলা আছে? প্রথম সংখ্যাটি দেখো 4, 4 এর বর্গ কত? 4 এর বর্গ হচ্ছে 16। তারপরে দেওয়া আছে কত? তারপরে দেওয়া আছে 6, 6 এর বর্গ কত? 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 36। তারপরে দেখো 14, 14 এর বর্গ কত? 196। 16 এর বর্গ সংখ্যা কত? 16 এর বর্গ সংখ্যা হচ্ছে 256। এখন কি করতে হবে? এখানে কি বলা আছে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এই বর্গ সংখ্যার একক স্থানে কত হবে? বর্গ সংখ্যার একক স্থানে হচ্ছে যে সব সময় 6 হবে। কত হবে? বর্গ সংখ্যার একক স্থানে হচ্ছে যে 6 হবে। তো ওই দেখো এখানে প্রত্যেকটি সংখ্যার একক স্থানে কত রয়েছে? প্রত্যেকটি বর্গ সংখ্যার একক স্থানে 6 রয়েছে। তো এই নিয়মটি ছিল পূর্বের নিয়মের মতো। তো আশা করি এটি বুঝতে পেরেছো। তারপরে দেখো লক্ষণীয় কিছু বিষয় রয়েছে এক্ষেত্রে, যে কখন সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং কখন সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তো দেখো এখানে লক্ষণীয় বিষয়গুলো কি কি দেওয়া আছে। এখানে হচ্ছে যে প্রথমে লক্ষণীয়, তারপরে বলা আছে যে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 2 বা 3 বা 7 বা 8 হয়, তা কি নয়? তা হচ্ছে যে পূর্ণবর্গ নয়। তারপরে কি বলা আছে? যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 81, 81-এর একক স্থানে কত রয়েছে? 81 এর একক স্থানে হচ্ছে যে 1 রয়েছে। তাহলে 1 থাকলে কোন ধরনের সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তারপরে রয়েছে কত? 64, 64 এর একক স্থানে কত রয়েছে? 4 রয়েছে। এখানে কত বলা ছিল? 4। তো 64ও কোন ধরনের সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তারপরে দেখো 25, তারপরে 36, তারপরে 49, এই প্রত্যেকটি সংখ্যায় কোন ধরনের সংখ্যা? এই প্রত্যেকটি সংখ্যায় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তারপরে আবার কি বলা আছে নিচে যদি লক্ষ্য করো, আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যদি সংখ্যার ডান দিকে, কোন দিকে? যদি ডান দিকে শূন্য থাকে তাহলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন কত এখানে 100, 100 আবার 4000 কত? 900 বলা আছে। এই দুটি সংখ্যারই কি রয়েছে? দুটি সংখ্যার যে একক এবং দশক স্থানীয় অঙ্ক বা ডান দিকের যে দুটি অঙ্ক সেখানে কিন্তু জোড় সংখ্যক শূন্য রয়েছে। তাহলে যদি এই ধরনের সংখ্যা হয় যে ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকে, সেই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? সেই সংখ্যাটি হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। তারপরে দেখো কি রয়েছে, তারপরে এখানে কিছু কাজ রয়েছে। কাজগুলো হচ্ছে যে অনুশীলনীর অঙ্কের সাথে আলাদাভাবে করাবো। তো দেখো পরবর্তী যে 4 নং পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠায় যাই। এখানে কি রয়েছে 4 নং পৃষ্ঠায়? এখানে হচ্ছে যে 4 নং পৃষ্ঠায় একটি ছক রয়েছে। 4 নং পৃষ্ঠায় একটি ছক রয়েছে এবং ছকে কি বলা আছে? নিচের বর্গমূল সহ একটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা দেয়া হলো। তো এখানে কি করা হয়েছে? এখানে হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার তালিকা দেওয়া আছে বর্গমূল সহ। তো দেখো
প্রথমে কত রয়েছে? প্রথমে হচ্ছে যে 1 রয়েছে। তো 1 এর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল। বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়? দেখো এই যে চিহ্নটি রয়েছে, এই যে চিহ্নটি, এটিকে আমরা ইংরেজিতে বলি যে রুট ওভার, আর বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে যে বর্গমূল। তো এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হচ্ছে যে বর্গমূল চিহ্ন। তো দেখো এখানে 1 এর বর্গমূল নির্ণয় করতে হলে তা কিভাবে নির্ণয় করতে হবে? এই যে রুট ওভার চিহ্ন রয়েছে বা বর্গমূলের চিহ্ন রয়েছে, তার নিচে কত বসাতে হবে? তার নিচে হচ্ছে 1 বসাতে হবে। তারপরে দেখো আমরা যদি এটিকে নির্ণয় করতে যাই বা বর্গমূল করি, তখন তার মান কত হবে? তার মান হচ্ছে যে বর্গমূল 1 হবে। তো এখানে বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল 1 হবে। যেমন তারপরে আছে কত? 4। তো 4 এর বর্গমূল কত হবে? 4 এর বর্গমূল, এই দেখো 4 লিখলাম, এই হচ্ছে 4। তো 4 এর যদি বর্গমূল নির্ণয় করি, কি নির্ণয় করি? 4 এর যদি হচ্ছে বর্গমূল নির্ণয় করি, তখন হবে তা কত? 2 হবে। তো 2, এই 2 আমরা কিভাবে পেলাম? এই 2 হচ্ছে যে 4 কে যদি আমি ভেঙে, এই দেখো এই হচ্ছে যে প্রথমে লিখলাম বর্গমূল 4। তো এই 4 কে আর কিভাবে লেখা যায়? এই 4 কে হচ্ছে যে 2 স্কয়ার দিয়ে লেখা যায়। তো এখানে দেখো 2 কে যদি স্কয়ার করি তাহলে কত দাঁড়ায়? এই 4 পাওয়া যাবে। আবার এই যে বর্গমূলের চিহ্ন বা রুট ওভার দেওয়া আছে, এই চিহ্নের মান কত? এই চিহ্নের মান হচ্ছে যে হাফ বা অর্ধেক। হাফ বা কত? অর্ধেক। তো দেখো এখানে 4 কিভাবে নির্ণয় করা হয়েছে, একটু পরিষ্কার জায়গা লিখি তো ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে যে আমি লিখলাম কত? 4। তো এখান থেকে আমি কি করব? 4 এর বর্গমূল নির্ণয় করতেছি আমরা। তো দেখো এই যে 4 কে স্কয়ার আকারে এভাবে লেখা যায়। এই যে হচ্ছে 2 স্কয়ার, যদি 2 কে স্কয়ার করি তাহলে কত দাঁড়ায়? 4 পাবো। তো এই যে বর্গমূলের চিহ্ন রয়েছে, কার চিহ্ন রয়েছে? বর্গমূলের চিহ্ন। এই বর্গমূলের চিহ্নর মান কত? এই বর্গমূলের চিহ্নের মান হচ্ছে হাফ বা এই অর্ধেক। তো এটা কোথায় লিখতে হয়? এটা হচ্ছে যে এই যে লিখলাম 2, আর এই যে তার সাথে উপরে কত গুণ হয়? এই হাফ গুণ হয়। তো দেখো এই 2, এই 2 কাটা গেলে, এই 2, এই 2 কাটা গেলে স্কয়ারের যে 2 রয়েছে আর এখানে যে 2 রয়েছে, এটা কিন্তু কাটাকাটি চলে যায়। তো কাটাকাটি গেলে এখানে 2 আর কত থাকে? এখানে হচ্ছে যে একই থাকে, এই সম্পূর্ণ অংশটা বাদ যাবে। তো এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 2। তো দেখো বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, যে রুট বা বর্গমূলের চিহ্ন থাকলে তা কিন্তু আমরা বুঝে গিয়েছি। তো 4 এর বর্গমূল কিভাবে 2 হলো তা কিন্তু বুঝে গিয়েছি। তো 4 এর বর্গমূল কত? 2। 9 এর ক্ষেত্রে একইভাবে 9 এর বর্গমূল কত? 3। 16 এর বর্গমূল 4। 25 এর বর্গমূল 5। 36 এর বর্গমূল 6। 49 এর 7। তো এভাবে অনেকগুলো সংখ্যার কি দেয়া আছে? বর্গমূল এবং বর্গ সংখ্যা দেয়া আছে। তো বর্গ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে উপরে দেখে এসেছি, এটি এখন আর দেখানোর আমি প্রয়োজন মনে করি না। তো দেখো তারপরে কি রয়েছে, এখানে বলা আছে যে বর্গমূলের চিহ্ন। তো বর্গমূল প্রকাশের জন্য কোন চিহ্ন? বর্গমূল চিহ্ন বা রুট ওভার চিহ্ন ব্যবহার করা হয়। এখানে কি বলা আছে? 25 এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট ওভার 25 বা 25 বর্গমূল। তো এইভাবে লেখা হয়। একটু আগেই যে আমি দেখিয়েছিলাম কিভাবে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। দেখো এখানে যে আমি স্কোয়ার দিয়ে দেখিয়েছিলাম, আর এখানে হচ্ছে যে 5 কে ভেঙে দেখানো হয়েছে। তোমরা চাইলে এভাবে দেখাতে পারো। তো আবার দেখো বর্গমূল কিন্তু 2-3 ভাবে নির্ণয় করা যায়। ভাগের সাহায্যে নির্ণয় করা যায়, আবার মৌলিক গুণনীয়কের সাহায্যেও নির্ণয় করা যায়। তো এখানে দেওয়া আছে যে কার সাহায্যে দেওয়া আছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় দেওয়া আছে। তোমরা কিন্তু অনুশীলনীতে এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এই 2 নিয়মের অঙ্কই কিন্তু দেখতে পাবে। তো এখানে দেখো কি বলা আছে, এখানে বলা আছে যে 16 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো 16 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব কিভাবে? 16 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হলে 16 এর যে গুণনীয়কগুলো রয়েছে বা উৎপাদকগুলো রয়েছে সেগুলোকে আলাদা করতে হবে। তো এখানে 16 কে 16 এর গুণনীয়ক নির্ণয় করে দেখো কত পাওয়া গিয়েছে। 16 এর গুণনীয়ক নির্ণয় করে হচ্ছে যে প্রথমে হচ্ছে 2 2 2 2 এভাবে কয়টা 2 পাওয়া গেছে, এভাবে হচ্ছে যে 4টি 2 পাওয়া গেছে। তো কিভাবে নির্ণয় করতে হবে? এই 2 দুগুণে গুণ দিলে কত হয়? 2 দুগুণে হচ্ছে 4। 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8 এবং 8 দুগুণে কত? 16। তো 16 এর বর্গমূল কত? 4। এখানে কিভাবে 4 নির্ণয় করা হয়েছে? এখানে হচ্ছে যে জোড়া নিয়ে নির্ণয় করতে হয়। প্রতি জোড়া থেকে কয়টি করে নিতে হয়? গুণনীয়ক নিতে হয়। প্রতি জোড়া থেকে হচ্ছে যে একটি করে গুণনীয়ক নিতে হয়। তো দেখো যে 16 এর যে গুণনীয়কগুলো রয়েছে, 16 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো রয়েছে, কয়টি 2 রয়েছে? 1 2 3 4। তো এখানে দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন
বর্গমূল নির্ণয় করা হয় তখন হচ্ছে যে জোড়া মিলানো হয়। তখন কি করা হয়? জোড়া মিলানো হয়। তো প্রত্যেক এই যে হচ্ছে এক জোড়া মিলালাম, তারপরে দেখো এই দুইটি হচ্ছে এক জোড়া। তো প্রত্যেক জোড়া থেকে কয়টি করে সংখ্যা নিতে হবে? প্রত্যেক জোড়া থেকে হচ্ছে যে একটি করে সংখ্যা নিতে হবে। তো এই দুইটি দুই থেকে এখানে কয়টি দুই নিতে হবে? এখানে হচ্ছে যে একটি দুই নিতে হবে। আর এই দুইটি দুই থেকে কয়টি দুই নিতে হবে? এই দুইটি দুই হচ্ছে যে আরো একটি দুই নিতে হবে। তো এই 2 এবং 2 যদি গুণ করি তাহলে গুণফল কত দাঁড়ায়? গুণফল হচ্ছে যে 4 দাঁড়ায়। তো 16 এর বর্গমূল কত হবে? 16 এর বর্গমূল হচ্ছে যে 4 হবে। তারপরে দেখো আবার কত রয়েছে এখানে নিচে হচ্ছে যে 37 সংখ্যাটি রয়েছে। এর কি করতে হবে? এর হচ্ছে যে আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো আবার 37 এর মৌলিক গুণনীয়কে 37 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো 37 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে এই সংখ্যাগুলো পাওয়া যায়। 2 কয়বার? 2 হচ্ছে যে 2 বার পাওয়া যায় এবং 3 কয়বার পাওয়া যায়? 3 হচ্ছে যে 2 বার পাওয়া যায়। তো দেখো এখন কি করতে হবে? এখন কাজ হচ্ছে যে গুণনীয়ক বের করার পর কি করা হয়? গুণনীয়ক বের করার পর হচ্ছে যে জোড়া মিলানো হয়। তো দেখো 2 রয়েছে কয়টি? 2টি। 3 রয়েছে কয়টি? 3 রয়েছে হচ্ছে 2টি। তো প্রত্যেক জোড়া থেকে কয়টি করে নিতে হয়? প্রত্যেক জোড়া থেকে হচ্ছে যে একটি করে নিতে হয়। তো এই 2 এবং এই 2, 2টি 2 থেকে কয়টি 2 হবে? হচ্ছে যে একটি 2। আর এই 2টি 3 থেকে কয়টি 3 হচ্ছে যে একটি 3। 3 দুগুণে কত পাওয়া যাবে এখানে? 3 দুগুণে হচ্ছে যে 6। তো যে 37 রয়েছে এর বর্গমূল কত হবে? 37 এর বর্গমূল হচ্ছে যে 6 হবে। তো দেখো নিচে আরো কিছু বিষয় লক্ষ্য করার জন্য বলা আছে। এখানে কি বলা আছে? তো দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তারপরে প্রতি জোড়া একক জাতীয় গুণনীয়কের একসাথে পাশাপাশি লিখতে হবে। তো একক জাতীয় সংখ্যা যেমন এই যে এগুলো কিন্তু এলোমেলোভাবে আসতে পারে, 2 2 3 3 এভাবে না এসে প্রথমে 2 তারপরে 3 এভাবে কিন্তু আসতে পারে। তো আমরা এগুলোকে কি করব? সাজিয়ে পাশাপাশি একসাথে লিখবো। সাজিয়ে কি করতে হবে? পাশাপাশি একসাথে লিখতে হবে। তারপরে কি বলা আছে? প্রতি জোড়া একক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি করে গুণনীয়ক নিয়ে গুণ আকারে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এই যে লেখা হয়েছে গুণ আকারে। কিভাবে লেখা হয়েছে? একটি করে গুণনীয়ক নিয়ে এই যে দেখো এখানে জোড়া থেকে এই 2 গুণ 2 থেকে একটি 2 নিয়ে গুণ আকারে লিখা হয়েছে 3 এর সাথে। তো এভাবে হচ্ছে যে লিখতে হয়, এটি হচ্ছে নিয়ম। তারপরে দেখো কি বলা আছে? প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। তো এই যে গুণফল পেয়েছি কত? 6। এই 6 কিন্তু 37 এর বর্গমূল হয়েছিল। আশা করি এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল যে তোমাদের প্রথম অধ্যায়ের বেসিক কিছু আলোচনা। আজকে এখানে বেসিক আলোচনা শেষ। আগামী যে পর্ব আসবে অর্থাৎ তৃতীয় পর্ব আসবে সেখানে মূল অঙ্কগুলো বা অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সেখানে হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় অঙ্কগুলো একসাথে দেখাবো এবং উদাহরণ কিছু রয়েছে সেগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করব তৃতীয় পর্ব থেকে। আজকে হচ্ছে যে বেসিক আলোচনা এখানেই শেষ।